আজকের ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর বিজনেস স্টাডিজ বা কারবারি সমীক্ষার প্রথম অধ্যায় ব্যবস্থাপনার অর্থ এবং ধারণা এই অধ্যায়ের তৃতীয় ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাকে কলা বা আর্টস বলা যাবে কিনা, ব্যবস্থাপনাকে সায়েন্স বা বিজ্ঞান বলা যাবে কিনা, নাকি ম্যানেজমেন্ট আমাদের বোথ আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ ব্যবস্থাপনা আমাদের কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা অতি দ্রুত কিন্তু জয়েন করে নিও। যাবতীয় নোটস, পিডিএফ এবং আপডেট তোমরা হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো প্রথমেই বলি যে ব্যবস্থাপনাকে আমরা বিজ্ঞান বলতে পারবো কিনা। ঠিক আছে, যে ব্যবস্থাপনাকে বিজ্ঞান বলা যাবে কিনা, যে সায়েন্স বলা যাবে কিনা, বিজ্ঞান বলা যায় কিনা। ঠিক আছে, যে ম্যানেজমেন্টকে আমরা সায়েন্স বলতে পারবো কি। ঠিক আছে, ধরো দুটো প্রাণী আছে, সেই দুটো প্রাণী, একটা ধরো কুকুর এবং একটা ধরো বিড়াল। তাহলে তুমি কিভাবে বুঝবে কোনটা কুকুর এবং কোনটা বিড়াল? তাহলে তুমি তো কি বলবো, জন্মানোর পরই তো চিনে যাওনি যে কোনটা কুকুর কোনটা বিড়াল। তাহলে তোমাকে জানতে হবে যে কুকুরের কি কি বৈশিষ্ট্য আছে আর বিড়ালের কি কি বৈশিষ্ট্য আছে, তবে তুমি বলতে পারবে যে না ওই প্রাণীটা কুকুর আর ওই প্রাণীটা বিড়াল। তাহলে এখন আমরা বলবো যদি ম্যানেজমেন্ট হচ্ছে সায়েন্স, তাহলে সায়েন্সের কি কি বৈশিষ্ট্য ম্যানেজমেন্টের মধ্যে আছে। যদি আমরা দেখি হ্যাঁ অনুরূপ বৈশিষ্ট্যগুলো রয়েছে, তাহলে আমরা বলবো যে ম্যানেজমেন্টকে বিজ্ঞান বলা যেতেই পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জেনে নিই এই বিজ্ঞানটা কি। এই বিজ্ঞানটা কি? বিজ্ঞান বলছে যে পরীক্ষা নিরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে, ভালো করে বুঝবে তাহলে তোমরা জানতে পারবে বিজ্ঞান কি। যে শুধুমাত্র অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়া মানেই কি সায়েন্স, এমন নয়। ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে এমন কিছু তথ্য বা উপাত্ত বা তথ্য আবিষ্কৃত হয়। কি হয়? আবিষ্কৃত হয় যা সর্বজনগ্রাহ্য, যা সর্বজনগ্রাহ্য ও সর্বজন প্রযোজ্য, সর্বজনগ্রাহ্য ও সর্বজন প্রযোজ্য, তাকে আমরা বিজ্ঞান বলবো, তাকে বলি বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে দেখো পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে মানে বহুদিন ধরে কিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিছু নিয়ে গবেষণা করা হচ্ছে এবং সেই গবেষণা থেকে এমন কিছু তথ্য, এমন কিছু উপাত্ত, এমন কিছু তথ্য বা দেখা যায় এমন কিছু ফলাফল পাওয়া গেল। সেই ফলাফলটা কি হতে হবে? সর্বজনগ্রাহ্য, মানে আমার কাছেও গ্রাহ্য হতে হবে, তোমার কাছেও গ্রাহ্য হতে হবে এবং সর্বজন প্রযোজ্য, গোটা পৃথিবীতে প্রযোজ্য হতে হবে, তাকে আমরা বলবো বিজ্ঞান। ঠিক আছে, যেমন দেখো আমরা যেমন সায়েন্সের মধ্যে তো আমরা বিজ্ঞান খুঁজেই পাই। ঠিক আছে, যেমন অঙ্কের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো পাওয়া গেছে সেখানে তো আমরা বিজ্ঞান খুঁজেই পাই, ফিজিক্সেও আমরা বিজ্ঞান খুঁজে পাই, কেমিস্ট্রিতেও আমরা বিজ্ঞান খুঁজে পাই, এমনকি আমরা যদি বলি আমরা জিওগ্রাফিতেও বিজ্ঞান খুঁজে পাই। তাহলে এমন দেখো পরীক্ষা নিরীক্ষা যদি আমি বলি জিওগ্রাফির ক্ষেত্রে, যে আমরা অনেক দিন ধরে জানা গেছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তাহলে এই যে ধারণাটা পাওয়া গেছে, এটা তো একদিনে পাওয়া যায়নি, অনেক দিন ধরে আস্তে আস্তে পাওয়া গেছে। কপারনিকাস, গ্যালিলিও এরা বিভিন্ন দিন ধরে আবিষ্কার বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে এবং এখন আমরা কি সেটা সর্বজন মেনে নিয়েছি, মানে সর্বজন গ্রাহ্য এবং সর্বত্র প্রযোজ্য, সেটাকেই আমরা বলবো বিজ্ঞান। তাহলে বিজ্ঞান এমন কিছু যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায় এবং সবার কাছে গ্রহণযোগ্য, সবার কাছে প্রযোজ্য, তাকে আমরা বলবো বিজ্ঞান। যেমন পিথাগোরাসের সূত্র সবার কাছে প্রযোজ্য, সবার কাছে গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোকে আমরা বলবো বিজ্ঞান। এখন আমাদের বিষয়টা কি বলার, এখন বলার যে ব্যবস্থাপনাকে আমরা বিজ্ঞান বলবো কেন। তাহলে এখানেও কি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে, এখানেও কি কিছু এমন তথ্য আছে, এটাও কি সর্বজনীন গ্রাহ্য, এটাও কি সর্বজনীন প্রযোজ্য, এইগুলো আছে কিনা, এই ম্যানেজমেন্টের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, সেটাই যদি আমরা জানি বলবো হ্যাঁ আমরা ম্যানেজমেন্টকে বিজ্ঞান বলতে পারি। আর যদি বলি না এগুলো কিছুই নেই এর মধ্যে, তাহলে ম্যানেজমেন্টকে আমরা বিজ্ঞান বলতে পারবো না। তাহলে এইটাই আমরা এবার আলোচনা করব। যে দেখো তাহলে এর মধ্যে আমরা বলছি বিজ্ঞানের কি কি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে বৈধতা। বৈধতা ও, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি? বৈধতা ও পরীক্ষালব্ধ ফল। পরীক্ষালব্ধ ফল। তাহলে কি হয়
যেমন বিজ্ঞানে আমরা দেখতে পাই কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে ধীরে ধীরে পাওয়া যায়, কোনো ফলাফল পাওয়া যায়, তেমন এবং তার বৈধতাও কিন্তু সর্বজন রয়েছে। ঠিক আছে, সেই রকমই এই যে আমরা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট যখন পড়বো, ম্যানেজমেন্টের বেশ কিছু নিয়ম কানুন, বেশ কিছু রীতিনীতি বিভিন্ন সময় ধরে পরীক্ষার মাধ্যমে সেটা পাওয়া গেছে। ঠিক আছে, যেমন হেনরি ফেওল, এফ.ডব্লিউ. টেলর, এরা যে আমরা বলি ব্যবস্থাপনার আদিগুরু বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এরা কিন্তু একদিনেই নীতিগুলো বা নিয়মগুলো তৈরি করে ফেলেনি। এরা বিভিন্ন দিন ধরে গবেষণা করেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, তার মাধ্যমে কি করেছে, তারা বেশ কিছু এমন ফলাফল পেয়েছে যেটা আমরা পরীক্ষালব্ধ এবং এর বৈধতাও কিন্তু রয়েছে, অর্থাৎ এটাকে গ্রহণও করা হয়েছে। সেই কারণে আমরা বলতে পারি 1 নম্বর বৈশিষ্ট্য যেটা বিজ্ঞানের মধ্যে রয়েছে সেটা ম্যানেজমেন্টের মধ্যেও রয়েছে। আচ্ছা, 2 নম্বর সর্বজনীন প্রযোজ্যতা। সর্বজনীন প্রযোজ্যতা আগেই তোমাদেরকে বলেছি, দেখো বিজ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা সব জায়গায় প্রযোজ্য, মানে এমন কিছু পাওয়া যাচ্ছে যেটা সমস্ত গোটা পৃথিবীর মানুষই সেটাকে মেনে চলতে বাধ্য। ঠিক আছে, অর্থাৎ সর্ব জায়গায় বিজ্ঞানকে প্রয়োজন করা যায়। তুমি যদি একটা ক্ষেত্রফলের সূত্র করো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেটা একটা বাড়ি করার সময় কাজে লাগবে, একটা কাঠের দরজা জানালা যে কোনো জায়গায় করো না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো বস্তুর ক্ষেত্রফল পরিমাপ করো না কেন আয়তক্ষেত্রে, সেখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থই হবে। তেমনি এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টকে আমরা বিজ্ঞান কেন বলবো? তাহলে এই যে ম্যানেজমেন্ট রয়েছে, এই ম্যানেজমেন্ট হচ্ছে সর্বজনীন প্রযোজ্য, সব জায়গাতেই প্রয়োগ করা যাবে। একটা ক্লাবে প্রয়োগ করা যাবে, একটা বাড়িতে প্রয়োগ করা যাবে, একটা স্কুলে প্রয়োগ করা যাবে, একটা কারবারে প্রয়োগ করা যাবে, একটা সরকারি প্রতিষ্ঠানে প্রয়োগ করা যাবে। ঠিক আছে, একটা রাজসভায় প্রয়োগ করা যেতে পারে। তাহলে সমস্ত জায়গায় ম্যানেজমেন্টকে প্রয়োগ করা যায়। ঠিক আছে, পৃথিবীর একেবারে ক্ষুদ্র স্থান থেকে গোটা বড় বড় দেশ মহাদেশ সব জায়গায় ম্যানেজমেন্টকে আমরা প্রয়োগ করতে পারি, আর ম্যানেজমেন্ট ছাড়া কোনো কাজ সম্ভব নয়। ঠিক আছে, তো সেই কারণে আমরা বলতে পারি হ্যাঁ, বিজ্ঞানের মধ্যে যেমন সর্বজনীন প্রযোজ্যতা রয়েছে, ব্যবস্থাপনার মধ্যেও সর্বজনীন প্রযোজ্যতা আমাদের আছে। ঠিক আছে, দুটো বৈশিষ্ট্য তো মিলে গেল। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য রয়েছে? 3 নম্বর অভিজ্ঞতা লব্ধ ফল, অভিজ্ঞতা লব্ধ সূত্র। ঠিক আছে, দেখো বিজ্ঞান যখন বিভিন্ন তথ্য পরীক্ষার মাধ্যমে কিছু আবিষ্কার হয়, সেগুলোকে বাস্তবে প্রয়োগ করে দেখা হয়। ঠিক আছে, যে সেই ফলাফলগুলো ঠিক আছে সঠিক ফলপ্রসূ হচ্ছে কিনা। ঠিক আছে, তেমনি ব্যবস্থাপনাতেও কি দেখা যায়, যে রীতিনীতিগুলো তৈরি হচ্ছে সেইগুলো দিনের পর দিন প্রয়োগের মাধ্যমে কিছু অভিজ্ঞতা অর্জন করা হয়, যে হ্যাঁ এটা সব জায়গাতেই করা হচ্ছে। যেমন একটা ছোট্ট নীতি বলি, যে হেনরি ফেওল বলেছে কোনো কাজকে যদি আমরা ছোট ছোট করে ভাগ করে সেই কাজটাকে শ্রমিক কর্মচারীর মধ্যে বন্টন করে দিই, তাহলে কাজ খুব ভালো হয়, শ্রমিক কর্মচারীরা নিজ নিজ কাজে দক্ষ হয়ে ওঠে এবং প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় অনেক কমে, অপচয় সময় নষ্ট কম হয়। তাহলে এইটা বিভিন্ন দিন পরীক্ষার মাধ্যমে চালিয়ে কিছু অভিজ্ঞতায় উপনীত হয়েছে এবং সেখান থেকে এই নীতিটা সর্বজনীন প্রযোজ্য হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে চাইছি, যে সেক্ষেত্রে আমরা ব্যবস্থাপনাকে অবশ্যই বলতে পারবো বিজ্ঞান। হ্যাঁ, যে বিজ্ঞানের মধ্যে যেমন অভিজ্ঞতা লব্ধ ফলাফল রয়েছে, তেমনি ব্যবস্থাপনার মধ্যে অভিজ্ঞতা লব্ধ ফলাফল রয়েছে। তাহলে আমরা 3টে বৈশিষ্ট্য তো মিলালাম, আর কিছু রয়েছে 4, যেটাকে আমরা বলছি সংগঠিত জ্ঞান ভান্ডার। সংগঠিত, এটা পরীক্ষায় অবশ্যই পড়ে, যে সংগঠিত জ্ঞান ভান্ডার কিসের বৈশিষ্ট্য? সংগঠিত জ্ঞান ভান্ডার, যে ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানের এমন একটা বৈশিষ্ট্য দেখতে পাই, ঠিক আছে, যেটাকে আমরা বলছি সংগঠিত জ্ঞানের ভান্ডার। এখন বিজ্ঞানে কি হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগেই বললাম বিভিন্ন তথ্য উপতথ্য পাওয়া যাচ্ছে যেটা সর্বজনীন গ্রাহ্য, সর্বজনীন প্রযোজ্য। সেগুলোকে যদি আমরা আয়ত্ত করতে চাই, অর্থাৎ এই রীতিনীতি কৌশলগুলোকে যদি আমরা আয়ত্ত করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেইগুলোকে পড়তে হবে, সেইগুলোকে শিখতে হবে, জানতে হবে এবং জ্ঞানের ভান্ডার আমাদের মধ্যে আনতে হবে। তেমনি ব্যবস্থাপনার যে রীতিনীতি তথ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দিনের পর দিন আবিষ্কার হয়েছে, সেগুলোকে যদি আমরা আমাদের ভান্ডারে সঞ্চয় করতে চাই, তাহলে সেইগুলো
আমাদেরকে পড়তে হবে, তার জন্য বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, সেখান থেকে আমাদের এইগুলো পড়ানো হবে, শেখানো হবে, বোঝানো হবে। অলরেডি আমরা ক্লাস 12-এ পড়া শুরু করে দিয়েছি, কিছু কিছু জিনিস আমরা শিখবো, অর্থাৎ জ্ঞানের ভান্ডার আমাদের মধ্যে তৈরি করতে পারবো। তো এখানে আমরা পাচ্ছি ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানের আরো একটি বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। আচ্ছা, আর কিছু বৈশিষ্ট্য আমরা আনতে পারবো কিনা, সেটা হচ্ছে 5 নম্বর আমরা আনতেই পারি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান। যে ব্যবস্থাপনায় আরেকটা বিষয় দেখা যায় যে আমরা যে কোনো যদি সমস্যা হয় কোনো প্রতিষ্ঠান চালাতে গিয়ে, সেটা কারবারি অকারবারি সামাজিক যাই হোক না কেন, বলতে যে কোনো জিনিস, যে কোনো রীতিনীতি আমরা একটা প্রতিষ্ঠানে প্রয়োগ করব, তার ভিত্তিতে যেন বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আনা হয়। তোমরা কিছুদিন আগেই পড়েছো যে যখন শ্রমিক কর্মচারীদেরকে আমরা মজুরি দেবো, বা যারা কস্ট অ্যাকাউন্টেন্ট পড়ছো তাদেরকে যে মজুরি দেবো, সেই মজুরিটাও আমরা বিজ্ঞান ভিত্তিতে দেবো। কে কত ঘন্টা কাজ করছে, কে কতটা বোনাস পাচ্ছে, কে কতটা কি বলবো যে বোনাসের ক্ষেত্রে কোন জায়গায় 20% হবে, কোন জায়গায় 30% হবে, অর্থাৎ অঙ্কের মাধ্যমে আমরা সমাধান করছি কোনো কিছুকে। ঠিক আছে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা সমাধান করার চেষ্টা করছি। এটা হচ্ছে বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য যেটা ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। তাহলে একটা সংক্ষেপে বলে দিই, তাহলে এখান থেকে আমরা কি বলবো যে ব্যবস্থাপনাকে কি বিজ্ঞান বলা যাবে? হ্যাঁ, ব্যবস্থাপনাকে অবশ্যই বিজ্ঞান বলা যাবে। বিজ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে এমন কিছু তথ্য বা উপতথ্য আবিষ্কার করা হয় যা সর্বজনীন গ্রাহ্য, সর্বজনীন প্রযোজ্য, তাকে আমরা বলি বিজ্ঞান। ঠিক আছে, আর বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো ব্যবস্থাপনার মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ, ব্যবস্থাপনা একটা বিজ্ঞান। কিন্তু আমরা সেখানে দেখতে পেলাম বৈধতা, পরীক্ষালব্ধ ফল রয়েছে, সর্বজনীন প্রযোজ্যতা, অভিজ্ঞতা লব্ধ সূত্র, সংগঠিত জ্ঞানের ভান্ডার, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান, এই বৈশিষ্ট্যগুলো ব্যবস্থাপনার মধ্যে রয়েছে। তাহলে আমরা প্রথমে একটা পার্ট পড়ে নিলাম যে ম্যানেজমেন্টকে আমরা সায়েন্স বলতে পারবো। এবার আর্টস বলতে পারবো কিনা বা কলা বলতে পারবো কিনা সেটা নিয়ে এবার আমি আলোচনা করছি। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যবস্থাপনাকে আমরা কলা বলতে পারবো কিনা বা আর্টস বলতে পারবো কিনা, যে ব্যবস্থাপনাকে কলা বলা যায় কিনা। ঠিক আছে, যে ব্যবস্থাপনা তো একটা সায়েন্স, আমরা বুঝতেই পারলাম ম্যানেজমেন্ট সায়েন্স, তাহলে ম্যানেজমেন্ট কি আর্টস সেটাও আমাদেরকে জানতে হবে। তো প্রথমে জানবো যে আর্টস বা কলা কি। ঠিক আছে, যে তোমরা মনে করবে যে ইতিহাস, ভূগোল, এডুকেশন, ঠিক আছে, সংস্কৃত, এইগুলো নিয়ে পড়ছি মানেই আমি আর্টস নিয়ে পড়ছি। আর্টস মানে এই জিনিসটা নয়। আর্টস মানে কি? আর্টস হচ্ছে আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে, যে অভিজ্ঞতা রয়েছে, যে যোগ্যতা রয়েছে, সেটা যদি আমরা বাহ্যিক প্রয়োগ ঘটাতে পারি সেটাকে বলা হয় কলা বা আর্টস। কেউ ভালো ছবি আঁকতে পারে, সে যদি ছবিটা ভালো করে এঁকে ফুটিয়ে তোলে সেটা হচ্ছে আর্টস। কেউ ভালো গান গাইতে পারে সেটা আর্টস, কেউ সাঁতার কাটতে পারে সেটা আর্টস, কেউ ভালো পড়াতে পারে সেটাও তার মধ্যে একটা কলা। শুধুমাত্র ইতিহাস, ভূগোল, এডুকেশন, পল সায়েন্স এগুলো নিয়ে পড়া মানে আর্টস নয়। তুমি কি আয়ত্ত করতে পেরেছো, সেটাকে তুমি কতটা বাহ্যিক ফুটিয়ে তুলতে পারছো, সেটাকে বলা হয় কলা। তাহলে কলা আমরা কি বলবো? কলা হচ্ছে আমাদের সংগঠিত জ্ঞানের ভান্ডারকে ফুটিয়ে তোলা। কি বলছি? সংগঠিত জ্ঞানের ভান্ডারকে ফুটিয়ে তোলা বা ব্যবহারিক প্রয়োগ করা। সংগঠিত জ্ঞানের ভান্ডারকে ব্যবহারিক প্রয়োগ ঘটানো, এটাকে বলা হয় আর্টস বা কলা। এখন বলবো যে ম্যানেজমেন্ট কি হচ্ছে একটা আর্টস বা কলা। দেখো, কেউ হয়তো ভালো করে একটা বিয়ে বাড়িকে ম্যানেজ করতে পারছে, তাহলে নিশ্চয়ই সেটা তার মধ্যে কিছু এমন যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আছে, সে সেই কাজটাকে সফল করার চেষ্টা করছে। একজন দেখা যাচ্ছে যে শিক্ষক, সে ভালো করে স্কুলটাকে ম্যানেজমেন্ট করছে, তাহলে কি হয়তো সেটা সেই কাজটাই আবার সবাই হয়তো পাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা বুঝবো যে কলার কি কি বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যার মধ্যে প্রথম 1 নম্বর অবশ্যই তোমাকে রাখতে হবে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ। ঠিক আছে, ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ। তাহলে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ হচ্ছে কলার বৈশিষ্ট্য, যে আমাদের মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে আমরা বাস্তবে কতটা ফুটিয়ে তুলতে পারছি। ঠিক আছে, এইটা ম্যানেজমেন্টের মধ্যে আছে কিনা। ঠিক আছে, যে ব্যবস্থাপনায় দেখো, পড়াশোনা করে ব্যবস্থাপনার জ্ঞান তো অর্জন করতেই হবে, যেটা বিজ্ঞানের মধ্যে রয়েছে। এখন আমি ব্যবস্থাপনার জ্ঞান অর্জন করে কি করব, সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, যেমন একজন ভালো যে ডাক্তার, সে ডাক্তারি সমস্ত বিষয় পড়াশোনা করে জ্ঞান অর্জন করে সেটা সে চিকিৎসায় কাজে লাগাচ্ছে, সেটা হচ্ছে আর্টস।
একজন শিক্ষক দেখা গেল সে ভালো পড়াশোনা করে জ্ঞান অর্জন করে শিক্ষকতা করছে, সেটা তার মধ্যে একটা আর্ট। তেমনি যারা ম্যানেজমেন্ট, তাদের জন্য পড়াশোনার প্রচুর লেভেল রয়েছে, ঠিক আছে, সেখানে তুমি এমবিএ রয়েছে, বিবিএ রয়েছে, তুমি হায়ার লেভেলে পড়তেই পারবে, ঠিক আছে, তার জন্য আইআইএমস রয়েছে, ঠিক আছে। তো সেখানে তুমি পড়াশোনা করে কি করবে, যে জ্ঞানটা অর্জন করবে সেই জ্ঞানটা নিয়ে তুমি কি করবে, সেই জ্ঞানটাকে কি করতে হবে, তোমাকে ব্যবহারিক প্রয়োগ ঘটাতে হবে। অর্থাৎ ব্যবস্থাপনার জ্ঞানকে আমরা বাস্তবে প্রয়োগ ঘটাতে পারি। একজন পরিবার যে ভালো করে চালাচ্ছে, তার মধ্যেও সেই ম্যানেজমেন্ট সে ভালো করে চালাতে পারছে, ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পারছে। একজন ক্লাব যে ভালো করে চালাচ্ছে, সভাপতি, সম্পাদক, ঠিক আছে, তারাও কিন্তু কি করছে, তাদের যে জ্ঞানটা, সেই জ্ঞানটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সেই কারণে আমরা বলছি ব্যবস্থাপনার মধ্যে ব্যবহারিক জ্ঞানের প্রয়োগ রয়েছে। অর্থাৎ আমরা যেটা শিখছি সেটাকে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো, আর বাস্তবে প্রয়োগ করতে পারবো যখন, সেটাই হচ্ছে আমাদের মধ্যে আর্টস বা কলা। আচ্ছা, আর আমরা কি রাখতে পারি, যদি বলি যে কলার আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তাহলে আমরা যেটা পয়েন্ট দিতে পারবো 2 নম্বর, ঝুঁকির মোকাবিলা। ঝুঁকির মোকাবিলা, ঝুঁকির মোকাবিলা। এখন ঝুঁকির মোকাবিলাটাকে কলার বৈশিষ্ট্য বলা হচ্ছে কেন, সায়েন্সের বৈশিষ্ট্য বলা হচ্ছে না কেন? কারণ সায়েন্সের সবকিছু কি একটা নিয়ম মেনে হয়, কিন্তু একটা কারবারে বা একটা যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে কখন কি ঝুঁকি আসবে সেটা তো আর নিয়ম মেনে আসবে না। যে ঝুঁকি বলতে রিস্ক, যেটাকে আমরা বুঝাচ্ছি, যে রিস্ক যে কোনো সময় আসতে পারে। সেই রিস্কটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। তাহলে সেই যে ঝুঁকিটাকে ভালো করে যে মোকাবিলা করতে পারছে, সেই ঝুঁকিটাকে যে এগিয়ে বা এড়িয়ে প্রতিষ্ঠানটাকে উঁচুতে নিয়ে যেতে পারছে, সেটা কারবারি ক্ষেত্রে হোক, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, যে কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে হোক। তাহলে ঝুঁকি কোনো নিয়ম মেনে আসে না, ঝুঁকির মধ্যে কোনো বিজ্ঞান নেই, ঝুঁকি যখন হোক আসতে পারে। সেই ঝুঁকিকে মোকাবিলা করে কারা, ব্যবস্থাপকরা, যারা চালিয়ে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানকে। তাহলে ঝুঁকির মোকাবিলা করা কলার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা কোথায় আমরা দেখতে পাই, এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখতে পাই। আচ্ছা, 3 নম্বর, সৃজনী শক্তির বৃদ্ধি। সৃজনী শক্তি, আগের দিন ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ম্যানেজমেন্টের একটি উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সৃজনী শক্তি বৃদ্ধি করা। সৃজনী শক্তি মানে কি, যে চিন্তা শক্তি, বিচার শক্তি, এটাকে কি করা, সৃষ্টি করা। কেন, বর্তমানে হচ্ছে কম্পিটিশনের যুগ, প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, ক্রেতাদের রুচি পছন্দ পরিবর্তন হচ্ছে। আমরা যদি তার সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করতে না পারি, তাহলে আমরা কোনোদিনই টিকে থাকতে পারবো না, এই জগতে, এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। তাই আমাদের মধ্যে নতুন নতুন যাতে হচ্ছে সৃজনী শক্তি আসে, সেই সৃজনী শক্তি বা বিচার ক্ষমতা বা প্রযুক্তি, ঠিক আছে, কীভাবে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের প্রতিষ্ঠানকে, সেইটা কিন্তু আমাদের ব্যবস্থাপনা লক্ষ্য রাখে। তাই ব্যবস্থাপনার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই, যেটা একটি কলার অন্যতম বৈশিষ্ট্য, যেটা হচ্ছে সৃজনী শক্তি। 4 নম্বর, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি মানে কি, ইতিহাস থেকে যেটা আমরা দেখে দেখে আসছি, ঠিক আছে। এখন দেখো, বিজ্ঞানও হয়তো কখনো আবিষ্কার হয়নি বা কিছু কিছু তথ্য অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা ইতিহাসে যখন আগেই বলেছিলাম যে ম্যানেজমেন্টটাকে আমরা শব্দটা হয়তো পাইনি, কিন্তু যদি আমরা মিশরের পিরামিড দেখি, হরপ্পা মহেঞ্জোদারোর যদি আমরা নতুন নতুন সভ্যতা দেখি, ঠিক আছে, আমরা যদি কোনো গুহা চিত্র দেখি, কোনো দিনই একটা ভালো ম্যানেজমেন্ট ছাড়া সম্ভব নয়। যে ম্যানেজমেন্ট শব্দটা যদি হয়তো আবিষ্কার হয়নি, কিন্তু ইতিহাসের দিকে চোখ ফিরালেই দেখা যায় যেখানে কত সুন্দর ম্যানেজমেন্ট ছিল, ঠিক আছে, যে যেখানে এত কিছু তৈরি হয়েছে, সেখানে কোনো ম্যানেজমেন্ট ছাড়া হতে পারে এমন মনেই হবে না, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে ঐতিহাসিক থেকেই বা পুরনো দিন থেকেই কিন্তু ম্যানেজমেন্ট চলে আসছে চলে আসছে চলে আসছে। আর এই বৈশিষ্ট্যটা আমরা কার মধ্যে পাই, কলার মধ্যেও দেখতে পাই। সেই কারণে বলা হয় যে ব্যবস্থাপনার মধ্যে কলার এই বৈশিষ্ট্যটা রয়েছে। আর কি আমরা রাখতে পারি, আর যদি একটা পয়েন্ট দিই, 5 নম্বর পয়েন্ট দিই, যে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল, ঠিক আছে, কাজ করার কৌশল, কাজ করার কৌশল। আগেই আমরা বললাম, ঠিক আছে, যে কাজ করার কৌশল, অর্থাৎ আমরা কৌশলের সাথে কতটা কাজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কলা, ঠিক আছে। কেউ ভালো মূর্তি তৈরি করতে পারে, সেটাই হচ্ছে আর্ট, সেটাই হচ্ছে কলা, কতটা কৌশলের সাথে কাজ করতে পারছে। এই ম্যানেজমেন্টের মধ্যে এটা থাকে যে কাজ করিয়ে নেওয়ার কৌশল, যে আমার মধ্যে আমি ম্যানেজমেন্ট করতে পারছি, তার মানে কি, আমি অপরকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারছি, সেই কৌশলটা আমার মধ্যে রয়েছে। এটাই হচ্ছে ব্যবস্থাপনার মধ্যে কলার একটি উত্তম বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা কি বলবো, যে স্যার তাহলে কি যে ম্যানেজমেন্টকে কি আর্টস বলবো? হ্যাঁ, অবশ্যই, ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের আর্টস। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম, আগে জানলাম ম্যানেজমেন্ট হচ্ছে সায়েন্স, এখন জানলাম ম্যানেজমেন্ট হচ্ছে আর্টস। তাহলে আমরা কি নিয়ে পড়ছি,
আমরা আর্টস আর সায়েন্স দুটোকে মিলিয়ে পড়ছি, ঠিক আছে, আমাদের মধ্যে কলা এবং বিজ্ঞানের সংমিশ্রণ। তাহলে আমরা আলটিমেট কি পেলাম? আলটিমেট পাচ্ছি যে ম্যানেজমেন্ট হচ্ছে কলা এবং বিজ্ঞান দুটো সংমিশ্রণ। আর এই কথাটা কে বলেছে? বারবার পরীক্ষায় আসে, A.L. অ্যালেন, ঠিক আছে, মনে রাখবে, A.L. অ্যালেন, তিনি বলেছেন যে ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সমন্বয়। আজকের জন্য এতটাই থাকবে। এরপরে আমরা ব্যবস্থাপনাকে পেশা বলবো কিনা, ব্যবস্থাপনার যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোকে ভাগ করব, ব্যবস্থাপনার কাজগুলো নিয়ে আলোচনা করব, পোডোস্কোপ নিয়ে আলোচনা করব। তো তোমরা চ্যানেলে অবশ্যই জয়েন থেকো। আজকের জন্য এতটাই রাখলাম, ধন্যবাদ।